শুধু যাত্রামোদী দর্শক ভাই ও শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের সামনে একখানি সত্য ঘটনার অবলম্বনে আজকের যাত্রাপালা এপার বাংলার প্রখ্যাত নাট্যকার এম আলম লাবলু পরিচালিত, আশরাফুল ইসলাম প্রযোজিত ডায়মন্ড যাত্রা ইউনিটের শিল্পীবৃন্দ অভিনীত আজকের যাত্রাপালা। আমি সুভাষ, আমি সুভাষ। ব্রিটিশ সাম্রাজ্য উড়াইবে, ইংরেজকে খতম করিবে। বিপ্লব কেমন করে গুটাইয়া দিতে হয় আমি ভালো করিয়া জানি। আইন ইংরেজ হইতেছে, আইন আদালত সব করছে। নিয়ে যাও ওদের কয়েকজনকে ওপরে, যতক্ষণ পর্যন্ত না ওদের দলের লোকদের নাম বলিতেছে ততক্ষণ তোলাই চালিয়ে যাও। ওদের অত্যাচারে মাথা দেও না ভাই সব। করার কি পেলে আমরা ঘৃণা করছি সাম্রাজ্যবাদীদের। আমাদের দ্বারা তোমরা দেশ চালাইবে কি করে? তোমাদের নেতা কোথায়? নেতা কোথায়? অনেক নেতা ফুল হয়েছে। তোমাদের ওই সব নেতাদের ঠিকানা জানিতে আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিকানা তোমার কাছ থেকে সত্যরঞ্জন বাবু। তুমি রাজ সাক্ষী হইলে কত টাকা দেয়? আমরা রাজ সাক্ষী হইলে ৫,০০০। আগে বলছি পরেশ রায় মিথ্যা কথা বলে না। আজকে তোমার লজ্জা করে না পরেশ? শোনো কথা, লজ্জা তো নারীর ভূষণ। আমি কি মেয়ে ছেলে নাকি? বেরিয়ে যাও আমার সামনে থেকে। তোমার মতো মির্জা ফেলার মুখ দেখাও যাও। তাহলে এসো সাহেব, তোমার সঙ্গে একটু প্রাইভেট কথা সেরে নেই। কি করছিল সাহেব? দলের নাম বাইর করিবার তাহলে ছিলাম। ঠিক বলেছো সাহেব, ওই প্রেসিডেন্সি জলে সুভাষ মুস্তাফার জেদ হয়ে গেছে। সুভাষকে ওই জেলে আর বেশি দিন রাখা হইবে না। অর্ডার আসিয়াছে, মানে গোপন সার্কুলার। দেখি দেখি দেখি। আরে তুমি অস্থির হয়ে না, ভয় না পরেশ বাবু। হ্যাঁ, তুমি অস্থির হয়ে না। সার্কুলার আছে, তোমাকে আমি সময় মতো সার্কুলার দেখিয়ে দেবো। তুমি একটু অপেক্ষা করো। সার্কুলারে কি আছে? এই দেখো পরেশ বাবু, একদম গোপন সার্কুলার। ওরে বাবা, এ তো দেখছি অনেক পাতার সার্কুলার। চশমাটা আবার ফেলে এসেছি। আচ্ছা সাহেব, এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে করে সন্ধ্যার মধ্যে জমা। আরে পাগল হলে পরেশ বাবু, এই সার্কুলার হারাইলে থামো দেখি সাহেব। আমি কি বাচ্চা ছেলে নাকি? এর আগে কত ফাইল নিয়ে গেছি, আবার দিয়েও গেছি। না না না, মানে ও সাহেব, এই আজ কিন্তু 1002 টাকা দেওয়ার কথা ছিল। অনেক
বাবু টাকা টাকা আমি কিন্তু তোদের করিয়ে রেখে আসলাম ওই সারা ঘরের মালিক আমার ঘরের সামনে আসিয়া এমন ইচ্ছা শুরু করিয়া দিলে শেখ সাহেব কি অপমান এই পরের শিলায় বেঁচে থাকতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই না 500 টাকা তোমাকে যে কি বলে আমি পরেশ বাবু মানে সাহেব এই সার্কুলেটর তাহলে এখনকার মতো আমার কাছেই রইল আপনি এখান থেকে এক পা দেবেন না তাহলে হয়তো আপনার মুখে গুলিবিদ্ধ হতে পারে আমি ব্যাপারটা ভালো করে চিনে সুবিধা নয় ওরা সুভাষটাকে সরিয়ে ফেলার চেষ্টা করছে না 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 এভাবে ওকে আমরা হারাতে পারি না 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 জেল থেকে বেরোবেন কি করে সুভাষটাকে যাতে নিজের বাড়িতে অন্তরীণ করে রাখা যায় আমি সেই ব্যবস্থা করছি বাইরে দেশবাসীর কাছে বিশাল ঘাতক সেজে তুমি অপদশ করেছ মুঠো মুঠো কিন্তু এই আত্মত্যাগের কথা মহাভারতের চাকা ঘুরবে পরের শিবায় দ্রুপদের জয় বীরেশ্বর বিবেকানন্দ 12 জানুয়ারি রাতে এলগিন রোডের বাড়ি ছাড়ার পর আজ 9 দিন কেটে গেছে আজ আমরা পরাধীন ভারতের সীমারেখা ছাড়িয়ে চলে এসেছি রক্তলোভী সাম্রাজ্যবাদীদের আবেদন নিবেদনের বন্ধানি দিতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই তো শেরকে বাচ্চার মতো কথা খুনের বদলে খুন দাদা দাদা হরিকিশোর যেদিন ফাঁসির দড়ি গলে দিল সেদিন থেকে জানে ভগতরাম জানেন জানেন বলবাবু দাদা বলে গেছেন আমি আমি আবার জন্ম নেব এই ভারতের বুকে ওরাই তো ফিরে আসছে ভগতরাম দেখি তোমার চোখে জল বিপ্লবীদের কাঁদতে নেই ভাই চলো এগিয়ে চলো চলো এগিয়ে চলো তাই চলুন বলবাবু এখনই বাজার পেরিয়ে গাড়ি বেরোতে পারলে রাস্তা কম হবে তবে দুর্গম পথ এরপরে পথে আফ্রিদি মোবা সব উপজাতিদের এলাকা ওটা যদি একবার সন্দেহ করতে পারে তাহলে আমার মাথায় একটা মতলব এসেছে ভগতরাম ধরো আমি কথা বলতে জানি না ইয়া 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 আপনি এখন থেকে আমার বোবা কানা চাচা জিয়াউদ্দিন আর আমি আপনার ভাতিজা রহমান দেখা রহমত খা কোথায় যাবো আমরা চাচা যান আমার চাচা যান কথা বলতে পারে না তাই যাচ্ছি খোদা তাআলার কাছে দোয়া মানতে ভগতরাম ডাকু ডাকু ভগতরাম তোমার কাছে কিছু কথা আছে তো হ্যাঁ আছে এই আপনি ঘড়ি দাও দিদি এরা বোবা কানার হাতে ঘড়ি দেখতে ওরা হয়তো সন্দেহ করবে
করেছ হরিনাথ, ওদের কাছে চেক করে দেখ ওদের কাছে কোনো অস্ত্র আছে কিনা। দাঁড়া বাবা, আরে চাচাকে টাটা শরীফে নিয়ে যাচ্ছি, অস্ত্র কোথায় পাবো? তবে হ্যাঁ, আমার কাছে কিছু মোহর আছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, দিচ্ছি। এই নাও,
আদাবাদ দারোগা বাবু, আদাবাদ। এবার মোলাকাতটা খুব লাভের হলো। অবশ্যই তোমার এই খইটা খুব দামি বলে মনে হচ্ছে। চলি, খুদা হাফেজ। ওই সালাম সাল্লাম, ওই শয়তানটাকে এখনই ধরতে হবে। তোমার এখানে নিরাপদ নয়, চলে এসো আমার সঙ্গে। চলুন দই বাবু, চলুন। হাজির সাহেবের সাথে আমরা চলুন। ওই যে কাবুল সড়কের ওপারে একটি টুকরি দেখতে পাচ্ছি, আর ওইটাই হচ্ছে চেকপোস্ট। আমি চেকপোস্ট দিয়ে ভগতরাম আর তার চাচাকে পার করে দিতে হবে। রে পারবি রে? जरूर পারবো কারণ আমি যে তোকে প্যার করি গর্বদার সুন্দরী, আমি জীবনে কখনো দেখিনি। তবে তোর সঙ্গে ওই লোকটিকে, আমার নাম ইয়াকুব, ও আমার মামির নিয়ে আমার বোন হয়। মাশাআল্লাহ, তাহলে তো তুই আজ রাতের জন্য আমার ছাড়া হয়ে গেলে, আর তুই হলে আমার বিবি। সুন্দর, কি অপূর্ব দেশ, স্বাধীন আফগানিস্তান। ওই দূরে কিসের আলো ভগতরাম? কাবুল, এই কাবুলের আলো। এত রাত্রে শহরের ভিতরে গেলে সন্দেহ করতে পারে। তাই আপনি আমার এটা গায়ে দিয়ে এখানে বিশ্রাম করুন। তাই হোক। হ্যালো, কুচকাওয়াজটা কেমন হলো? পার্ক সার্কাসের সার্কাস। সুভাষ বোস জিন্দাবাদ। বিদ্রোহী সভাপতি সুভাষ বোস জিন্দাবাদ। পট্টবিবি সীতা মাইয়ার মতন নেতা হেরে গেলেন। পট্টবি সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। মিথ্যে কথা, মিথ্যে কথা। এ তোমার অন্তরের কথা নয় বাবুজি। আমি আজও চিনতে পারলে না তোমার সমাজকে। না, না, এ তোমার মিথ্যে কথা। বাবু, বাবু, আপনি কি স্বপ্ন দেখছিলেন?
জরিনা এ কি হলো রে জরিনা? কি ব্যাপার এত পাচ্ছে কেন? তুমি কাঁদছ কেন? আমার জরিনাকে ওরা এ কি জরিনা? জরিনা কি হয়েছে? কেমনের হাবিলদারকে জরিনা কাঁদছে কেন? কি হয়েছে? কি হয়েছে? জরিনা কাঁদছে কেন? হায় আল্লাহ, তুমি রহমত খান চাচা জিয়াউদ্দিন আমার মতো পাঠিয়েছিলে। তুমি তাহলে ইয়াকুবের আগের ছৌকত সেজেছিলে? বাহ, তোমার সাহস আছে বোন। তুমি আমাকে তোমার মহিম বলছো? কেউ আমাকে আজ পর্যন্ত মহিমের মর্যাদা দেয়নি গো। দেখো না, দেখো একটু আগে ওই চেকপোস্টে শয়তান হাবিলদারটা আমার এ কি? তুমি থাকতে এর প্রতিকার করতে পারোনি? অধিকার বাবু, ওই চেকপোস্টটা ফাঁকা করা প্রয়োজন ছিল। কাঁদিস নে জরিনা, কাঁদিস নে। তুই হয়তো জানিস না তুই কত বড় কাজ করেছি। আমি তোকে বলবো ওই ফেরেশতার মতো মানুষটার কথা। আমি তোকে বলবো ওই মহাপুরুষের মানুষটার কথা। আমি তোকে সব বলবো জরিনা, আমি তোকে সব। ভগতরাম, তোমার ঘড়িটা দাও ভগতরাম। তুমি আমাকে বাঁচালে যে এই ঘড়িটা হচ্ছে ঘোষবাবুর বাবা। ঘড়িটা ওদের দিয়ে দাও ভগতরাম। ঘড়ির চেয়ে অনেক মূল্যবান জিনিস আমি ওদের মাঝে পেয়েছি। ঘড়িটা ওদের দিয়ে দাও ভগতরাম। তাহলে চল। আপনারা সবাই পরিশ্রম করবেন, তারপর আবার রওনা দেবেন। চলুন এই তো চলো। ওদের পেছনের ব্যবস্থা করবেন। চলো বাবু, চলো। চুপ করো সাবিত্রী, চুপ করো। এই সবাই জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। সুভাষ বাবুর ভীষণ বুকার পেয়েছে, জলে ছটপট করছে। কি যে করি, কি আমাকে আবার ডাক্তার খুঁজতে হবে। যা, এই অচেনা জায়গা, কত বাধা। বাধা আছে জেনেই তো পথে নেমেছি উত্তম চাঁদজি। সামান্য অসুখের অজুহাতে তোমার কি হয়েছে বাছা? আমার কিছু হয়নি মা। ও মা, তোমার কি দাঁত পুড়ে যাচ্ছে? হ্যাঁ? এ কি? তুমি না মাচা বানিয়েছিলে, এই মাচাকের মধ্যে এই অন্য মানুষটাকে রেখেছো? আরে মাচা তো মুরগি পোষার জন্য বানিয়েছিলে। এই মানুষ আর মুরগি কি এক হলো তোমার কাছে? দেখো আমার হ্যাঁ করে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, সে এক সুর, এক ভঙ্গি। নিজের মাটি, নিজের দেশ ছেড়ে পালিয়েছিলাম মা। মিথ্যে বলবো না, আমার নাম সুভাষ। সুভাষ?
স্বামী বিবেকানন্দ, চলো আমরা দ্রুত প্রস্তুতি নেই। চলো চলো। সুপ্রভাত, স্বাগতম। আমার হোটেল আজকের আপনার পদতলিপে ধন্য হয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মেজর জেনারেল জিয়ানি। ধন্যবাদ। একটু নিরিবিলি চাই মিস্টার সুজিয়ারা তাকাচ্ছ। বেশ তো, আপনারা আমার ঘরে আসুন। আসুন আসুন, এখানে বসুন। মিস্টার বিহারি, বন্দি ভারতীয় সেনাদের নিয়ে আজকে আজাদ হিন্দ ফৌজ করে তুলেছি। তাই এই বাহিনীর বন্ধুকে হাতে তুলে দেওয়া উচিত। আপনি কার কথা বলছেন মিস্টার বোস? সুভাষ, সুভাষ? কিন্তু সুভাষ বোসকে তাকে সংবাদ দাও। আমি তাকে আজাদ হিন্দ ফৌজের উপর ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র উত্থানের অভ্যুত্থানের ক্ষেত্র আজ ওই পশ্চিম পাকিস্তান নয়, পূর্ব এশিয়া। সব জানি। তাদের মুসলিনি কিংবা জাপানের তোজো রাজি হতে পারেন, কিন্তু আমার পক্ষে সম্মতি দেওয়ার বাধা আছে। এবার চপ। আমাকে ক্ষমা করবেন। আমার মনে হয় হিজ এক্সেলেন্সি পাঁচটার প্রস্তাবকে একদম ফেলিয়ে দেওয়া যায় না। বাচ্চাটাকে আমি কখনো অবহেলার চোখে দেখিনি। যুদ্ধের মধ্যে এখন এত কিছু চিন্তা করার সময় কোথায়? এছাড়া ভারতবর্ষ অনেক দূরে। ভারতবর্ষ অনেক দূরে হতে পারে এই মহামান্য হিন্দার, কিন্তু আমার প্রস্তাবীয় বিপক্ষীয় প্রস্তাবে আপনার আপত্তির হেতুটা কোথায়? ঘোষণা দেওয়া মানেই তো দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। কিসের দায়িত্ব? আমি একটি জার্মান সৈন্যকেও ভারতের বুকে ওঠে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে দেব না। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করবে আজাদ হিন্দ বাহিনী। হিজ এক্সেলেন্সি পাঁচটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে থাক! আমার সারা জীবন কেটে গেছে রাজনীতি করে, আমি আপনার কাছে রাজনীতি শিখবো। স্পর্ধা তো আপনার কম নয়। সিরিয়ার মাজরটা কতটুকু কায়দা আপনি জানেন? একটা কায়দা আমি জানি, তা হচ্ছে সুযোগের সব ব্যবহার। ঠিক আছে, ভেবে দেখি। সিনিয়র মাস্টারটা এইভাবে আমাদের খেয়াল সাপ কথার জবাব দেবে এই দৃশ্য আমরা কল্পনায় করতে পারি। কি ভাবছেন সিনিয়র? ভাবছি জাপানি প্রধানমন্ত্রী তোজোর সেই ঐতিহাসিক ঘটনা এশিয়াবাসীদের জন্য শ্বেতাঙ্গ বিদায় হোক। আমাদের বলবার সময় এসেছে, ভারত ওই ভারতবর্ষের জন্য আমাকে যেভাবেই হোক পূর্ব এশিয়া পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, শুনুন সিরিয়ার মাজরটা, জাপানের কর্নেল ইয়ামামাতো আজ রাতেই রওনা হচ্ছেন টোকিওর উদ্দেশ্যে। আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। সিনিয়র মাজরটা, আপনার দুঃসাহস আছে। পুরো ব্রিটিশ সাম্রাজ্য অতিক্রম করে আমাদের সাবমেরিন যাবে খোলা আটলান্টিকের মধ্য দিয়ে। পৃথিবী পেরিয়ে যেতে হলেও এই সুভাষ ভয় পায় না। কোথায় নামাবেন আমাকে? দক্ষিণ পূর্ব আফ্রিকার মাদাগাস্কারের কোনো জায়গায়, কাছাকাছি কোনো জায়গায় আমাদের সাবমেরিন ভেসে উঠবে। পরে দায়িত্ব পড়বে পূর্ব এশিয়ার কাছে। আমার দেশ, আমার ভারতবর্ষ একদিন স্বাধীন হবে। আমি সুভাষ আজ বলে যাচ্ছি, সেই দিন আপনার কথা, আপনার কথা আমার মনে থাকবে। বিদায় বন্ধু, বিদায় বিদায় বন্ধু। চলুন আমরা আমাদের কাছে ফিরি। তাই শোন।
মহাজন, এমন একজন লোককেই আজ খুঁজে পাওয়া গেছে সারা পৃথিবীতে। তিনি আমাদের মধ্যে উপস্থিত সুভাষ চন্দ্র বোস, তোমাদের নেতাজি, প্রবাসী ভারতবাসীর শুভেচ্ছার প্রতীক। এই মালাটি তোমার গলায় পরিয়ে দিয়ে তোমায় বরণ করছি সুভাষ। मेरे भाइयों और दोस्तों, আমি সুভাষ বলছি। আজ আমার জীবনের পরম গৌরবের দিন। ভারত একটি জাতীয় সেনা দলের পূর্বভাগে আজ আমার স্থান দিয়েছে। স্বাধীন ভারতবর্ষের সশস্ত্র বাহিনী, এ আজাদ হিন্দ ফৌজ। কিন্তু এই ফৌজ চালাবার জন্য তো অর্থের প্রয়োজন। তাই আপনারা যে মালাটি আজ আমায় উপহার দিয়েছেন, তাই আমি নিলামে তুলতে চাই। আর সেই বাবদ যে অর্থ পাওয়া যাবে, তাই দিয়ে তৈরি হবে আজাদ হিন্দ তহবিল। এবং আমরা সেই তহবিলের উৎপাদন করবো এই অর্থ দিয়ে। বলুন বলুন, কি দামে আপনারা এই মালাটি কিনতে চান? নেতাজি, বলুন। নেতাজি, আমি হরবিন্দু সিং, আমার দর $1,00,000। নেতাজি, আমি ব্রিজলাল, আমার দর $2 লক্ষ টাকা। নেতাজি, আমার দর $6,00,000। নেতাজি, 7 লক্ষ। আর কেউ ডাকবে ব্রিজলাল জয়সওয়ালের উপর? এমন কেউ আছে আর? নেতাজি, নেতাজি বলে কি লাভ? সর্দার, ডলারে দাম ডাকো। নেতাজির কাছে আমার কি আজীবিকা চাই? বলো সর্দার। নেতাজি, আপনি জানেন সিঙ্গাপুরে আমার 2খানা বাড়ি, 8খানা ট্রাক, 4,000-এর চেয়ে বেশি ডলার ব্যাংকে জমা আছে। আমি এই সবগুলো লিখে দিচ্ছি ওই আজাদ হিন্দ ফৌজের নামে, কেবলমাত্র আপনার ওই মালাটির জন্য। তুমি জিতে গেলে সর্দার, এরপর আর কোনো দাম নেই। এসো, আমি নিজে আমার গলার মালাটি পরিয়ে দেই। না, না, নেতাজি, না, এতে আমার পাপ লাগবে। আপনার ওই মালা আমার পুজোর জিনিস। আমি ওই মালাটিকে বুকে ধরে রাখবো। নেতাজি, বলো সর্দার। আপনারা যদি আমাকে আপনার ওই আজাদ হিন্দ ফৌজের সৈনিকের চাকরি দেন, সর্দার হরগোবিন্দ সিং আজ থেকে আজাদ হিন্দ বাহিনীর সৈনিক। হ্যাঁ, আপনাদের কাছে আর একটি কথা আমি আজ প্রতিজ্ঞা করছি, তোমরা যদি রক্ত দাও, আমি তোমাদের এনে দেবো স্বাধীনতা। তোমরা যে খুন দাও, এর সঙ্গে আজাদ হিন্দ।
মেজর জেনারেল কি আছে? সর্বনাশ হয়ে গেছে নেতাজি, একদম সর্বনাশ হয়ে গেছে। আমাদের শিবিরে অনেক সৈন্যকে পাওয়া যাচ্ছে না। জানতাম আজও ভূমিচাঁদ মির্জাফরের দল ঘুরে বেড়াচ্ছে। এটাই আমাদের জাতির কলঙ্ক, দেশের দুর্ভাগ্য। মেজর কিয়ানি জানি না কতখানি সর্বনাশ ঘটে গেছে। সর্বনাশ? চারজন অফিসার বিশ্বাসঘাতকতা করে ও তারা 70 শিবিরে গিয়ে বসে আছে। না না, কিছুতেই এভাবে হতে পারে না। আমার একটা ব্যবস্থা করা আছে নেতাজি। এমন কিছু ঘটলে যাতে আমাদের সৈন্যরা সাবধান হতে পারে, তাই তো ওই পাহাড়ের চূড়ায় একটা বড় চিতা সাজিয়ে রেখেছি। চিতা? হ্যাঁ, চিতা সাজিয়ে। চিতা দিয়ে কি হবে? ওই চিতায় আগুন দিলে আমাদের রেজিমেন্ট গুলো একেবারে সাবধান হয়ে যাবে, তাই তো? মেজর, আপনি মশা ছাড়া করে আমি থাকতে পারছি না। কিন্তু বর্তমান পরিস্থিতি একটা মস্ত বড় অন্তরায় নেতাজি। ওই পাহাড়ের পথটা পুরাদের দখলে। যে পরিকল্পনা প্রয়োজনের সময় কাজে লাগবে না, সেটা কোনো পরিকল্পনাই না। একটা ভালো করে করতে পারবে। মেজর শুনুন, আমার কাছে আসুন, আমার দিকে তাকান। মেজর, আমি অত্যন্ত দুঃখিত। আপনি আপনি কি বলছেন নেতাজি? আপনার আদেশকে সর্বসময় আমরা দেবতার আদেশ বলে মনে করি, আর আপনি এভাবে? না না মেজর, আমি একজন সর্বাধিনায়ক। সর্বাধিনায়কের ভাবে উত্তেজিত হওয়ার সময় পায় না। কিন্তু চিতাটা আগুন কিভাবে লাগানো যায়? চিন্তা করে উঠলেই তো হলো। চলি না। হ্যাঁ, নেতাজি, হ্যাঁ। না জেনে না বুঝে পা দেবে ধরে তুমি পদে। কিন্তু না, আমি চলি নেতাজি, আমি চলি। কাল সন্ধ্যার মধ্যে ওই চিতায় আমাকে আগুন দিতেই হবে। চলি না। হ্যাঁ, নেতাজি, হ্যাঁ। ওই চিতায় আমাকে আগুন দিতেই হবে নেতাজি, দিতেই হবে। চলি না। আমাকে আগুন দিতেই হবে। থাকবেন বাপ, দেখো ওদের যেন কোনো কষ্ট না হয়। এটা কিন্তু ব্রিটিশ ক্যাম্প। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কর্নেল সিম্পসন। এইবারে তোমার ইনক্রিমেন্টটা করাইয়া দিতে হবে। আমাদের আমাদের ইংরেজ সাম্রাজ্য দিনকে দিন বাড়িয়াই চলিতেছে, কিন্তু আমরা কিন্তু ওদের বুঝিতে দিতেছি না। তারপর কয়জন আসিয়াছে আমাদের এখানে সুভাষদের দল থেকে? স্যার, অনেকেই তো ধরে আমি আছি। উহারা আসতেছে না কেন? আমি দেখি আসি। দেখি আসো। এই নেটিভদের যেইভাবে শিক্ষা দিতে হবে, নেটিভদের কখনো এলাকা থেকে চাইতে দেওয়া যাবে না বাপ। কি হলো? কি হইয়াছে? এরাই কি ওইখান থেকে ধরা হইয়াছিল? মিস্টার বব, স্যার, এদেরকে ধরা হইয়াছে, ওদেরকে কি সার্চ করা হইয়াছিল মিস্টার বব? ঠিক আছে, যেহেতু কেউ ওদের সার্চ করেনি, তাই আমি ওদের এক্সামিন করিয়া ছাড়িবে। এই, তোমার নাম কি আছে? বাহাদুর, বাহাদুর। বাহাদুর। তোমার নাম? বাছুন 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 বাছুন। এই, what's your name? তোমার নাম কি আছে? এই, কি শুনিতে পাইতেছ না? তোমার নাম কি আছে? বলিতেছ না কেন? তোমার কাল আছে। ওর নাম লিঙ্গ। ও, হা 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 হা।
ওকে লইয়া যাও, সারা রাত ডরিয়া আনন্দ করো। আজকে হবে নেতাজি, তোমার চুরি আছে, তোমার দেবতা যা বলেছিল আমার চুরি, তার নিজের উপর ব্যবহার করতে পারলো না। তোমারই হারিয়ে যাওয়া মূর্তির জন্য ওরা চোখে জল গেল। এই খবর! চুরিটা এই জন্য আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় আবি। নেতাজি, জরিনা জয়ী হয়েছে, তাই তো তারা সকলে মিলে একটু আনন্দ করতে করতে চায়। আপনি হুকুম দিন নেতাজি। হুকুম নয়, আমি নিজেও যোগ দেবো তাদের সঙ্গে। শুরু করো। তোমাদের প্রস্তুতি কতদূর বাকি? নেতাজি, বেশ। এখন কাঁপছে কেন? কি হয়েছে? কি হয়েছে ইয়াকুব? নেতাজি, গরিলা! কি হয়েছে? কি? ইয়াকুব! চিতায় দগ্ধ হলো ইয়াকুব। তোমাদের ধর্মে আমাদের ধর্ম আমরা ভুলে গেছি নেতাজি। আপনি তো ভুলে দিয়েছেন আমাদের ধর্ম হিন্দুস্তানকে স্বাধীন করো। আজ থেকে এটাই আমাদের ধর্ম নেতাজি, এটাই আমাদের আবির, আবির, আবির! এবার আবির, তুমি আমার ছুটতে ছুটতে ছুটে দেখো। নেতাজি, জাপান আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণ করেছে। নেতাজি, হিটলারের আত্মহত্যা, মুসলিনি বন্দী, শেষে জাপানের আত্মসমর্পণ। আবির, জাপান আত্মসমর্পণ করতে পারে, কিন্তু আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করবে না। জাপান নদী স্বীকার করতে পারে, কিন্তু সুভাষ নদী স্বীকার করবে না। না না না, সুভাষের অভিধানে নদী স্বীকার বলে কোনো কথা লেখা নেই। মেজর জেনারেল কিয়ানি, নেতাজি, সবাইকে ফলোইন করতে বলুন। সন্ধ্যার সঙ্গে সঙ্গে আমরা সিঙ্গাপুর রওনা হব। সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুর! ক্যাপ্টেন বব, আমাদের সেনাদের থামিবার হুকুম দাও। শেষ খবর কিছু জানো? জাপানিরা সব সেক্টরে আত্মসমর্পণ করিয়াছে। উহারা আজাদ হিন্দ বাহিনীকে আর সাহায্য করিবে না। মোহাম্মদ সূত্রে খবর আসিয়াছে, সুভাষ তার বাহিনীকে শেষ মিনিটে দেওয়ার জন্য সিঙ্গাপুরে একত্রিত হইতে চলিয়াছে। আবার সিঙ্গাপুর দখলে আসিবে ব্রিটিশদের, সুতরাং সাবধান হও। আমার আন্ডারে ভারতীয় সেনারা যাতে আজাদ হিন্দের আসল ইতিহাস জানিতে না পারে। আপনি নিশ্চয় ভয় পাচ্ছেন কর্নেল সিম্পসন। আমরা সুভাষের নামে যেসব কথা বলিয়া বেড়াইতেছি, তাতে উহারা সুভাষকে হাতের কাছে পাইলে দেশকে
হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সামনে অনেক শত্রু, পিছনেও শত্রু। আমরা যাদের ভরসায় এগিয়েছিলাম তারা আজ শত্রুর সঙ্গে বশ্যতার অঙ্গীকারে আবদ্ধ। কিন্তু এই অবস্থায় সমস্ত কিছু বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। 12 জন সামরিক অফিসার নিয়ে সমর পরিষদ গঠিত হয়েছে। আমার সঙ্গে থাকছেন 3 জন জেনারেল, বুঝতে চ্যাটার্জি ও কিরানি। 6 জন কর্নেল থাকছেন। তারা হলেন আজিজ, ইহান কাদির, হাবিবুর রহমান, গুলজারা সিং, আইজে কিয়ানি ও শাহনওয়াজ খান। আবিদ আবিদ ব্রিটিশ সৈন্য মাত্র 265 কিলোমিটার দূরে খালি করে ফেলেছে। ওরা যে কোনো সময় আমাদের বিমান আক্রমণ করতে পারে। আবিদ, তোমরা নিশ্চয় জানো আমরা উমা কিছুকে আমরা ভয় করি না। আমরা স্বাধীনতার জন্য লড়ছি। আমরা স্বাধীনতার জন্য লড়ছি। আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা মৃত্যুকে ভয় করি না। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আপনারা শুনুন আমার কথা। আমরা মৃত্যুর কথা ভেবে চিন্তিত নই। আমাদের মূল উদ্দেশ্য ওদের রুখা নয়, ভারতের স্বাধীনতা। আর সেই স্বাধীনতা অর্জন করবার জন্য এভাবে জীবন দিয়ে জীবনের অপচয় হবে মাত্র। তাই এই উপস্থিত যুদ্ধ আমরা বন্ধ রাখলাম। আপনি যুদ্ধ বন্ধ রাখলেও আমি যুদ্ধ বন্ধ করবো না। তা হয় না ইয়াকুব, না, কিছুতেই না। তা হয় না ইয়াকুব। আমি এখনকার মতো সরে যাবো অন্তরালে। আমাকেও আমার এক সঙ্গীকে নিয়ে যাওয়ার জন্য এখানে জাপানি বোমারু বিমান অপেক্ষা করছে। তোমরা যদি সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করো তাহলে চিরকাল আমাকে ব্রিটিশের হাতে বন্দী থাকতে হবে। কিন্তু আমার ইচ্ছা, আমি যে খোদা তাআলার কাছে জবাব দিয়েছি, জান থাকতে আমি দিয়ে ফিরে যাব না। ইয়াকুব, এ আমার শেষ আদেশ। শেষ আদেশ। বেশ, শেষ আদেশ। বেশ নেতাজি, বেশ। তাহলে আপনিও আমার শেষ অভিবাদন গ্রহণ করুন। জয় হিন্দ। ইয়াকুব! ইয়াকুব! এই ইয়াকুবকে ধরো! ইয়াকুব! আপনারা শান্ত হন, আপনারা শুনুন। আমি সুভাষ শেষবারের মতো নির্দেশ দিচ্ছি তোমাদের। আমার কাছে অস্ত্র আছে, আমিও তোমাদের মতো আত্মহত্যা করতে পারি। কিন্তু আমি জানি তোমরা আমায় ভালোবাসো। কিন্তু এভাবে যদি তোমরা দেরি করো তাহলে আমার বিমান ধরার সুযোগ আসবে না ভাই। ভাই সব, আমাদের এবার বিদায় দাও। তোমরাও আমার মতো আশাবাদী হও। বিশ্বাস করো, ওই রাতের অন্ধকারের পর ভোরের আলো ফুটে উঠবে। যারা শহীদ হয়ে রক্ত ঢেলে গেলেন তাদের সেই রক্ত বৃথা যাবে না।